নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। সোমবার দিন দিল্লিতে তৃণমূলের সাংসদ মানে 20 জন, কাকলি ঘোষ দস্তিদার এবং শতাব্দী রায়ের নেতৃত্বে তারা বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে তারাই হচ্ছে আসল তৃণমূল এবং খাঁটি তৃণমূল তারা। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কেউ না, এরকম একটা ভাব। এবং তারা স্পিকারকে চিঠি দিয়ে জানিয়ে দিলেন যে তারা তৃণমূলের সাংসদরা যারা এনডিএ জোটকে তারা সমর্থন করবেন। এবং পাশাপাশি যেটা বলছি যে যেটা যখন তৃণমূলের পরিষদীয় দল ভাঙে তখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধায়ক এবং সন্দীপন সাহা, ঋতব্রত দিল্লিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার একটা হঠাৎ করে নাকি দেখা হয়ে গেছিল বঙ্গভবনে, এবং স্পিকারের ঘরে গিয়ে তারা দুজন শুভেন্দু অধিকারী এবং স্পিকারের উপস্থিতিতে বৈঠক করেছিলেন। তারপরে জানা গিয়েছিল যে তৃণমূলের পরিষদীয় দল ভাঙছে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করে চিঠি ফিটি দেওয়া হবে, এই সবগুলো শোনা গেছে বা সেটা দেওয়া হয়েছিল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে স্পিকার বিরোধী দলনেতা স্বীকৃতি দিয়েছেন। তো আমি আজকের এই থাম্বনেল এবং টাইটেল যেটা করেছি সেটা নিয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করব যে কেন তারা, আমি বলছি তারাই প্রমাণ করলেন যে খাঁটি তৃণমূল। আর যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূলের পরিষদীয় দল ভেঙেছিলেন তখন কিন্তু ওই শুভেন্দু অধিকারীর সঙ্গে মিটিং ফিটিং হয়েছিল, কিন্তু এবার কাকলি ঘোষ দস্তিদার শতাব্দী রায়রা একেবারে ঘোমটা খুলে দেখিয়ে দিলেন যে তারা বিজেপির হয়ে খেলেছেন একদম খোলাখুলি। তো সেই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব এবং এখন এটাও আলোচনা করবো যে এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৃণমূল যে দলটা মানে এআইটিসি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তিনি সেই দলকে রাখতে পারবেন কিনা বা সেই প্রতীক তিনি রাখতে পারবেন কিনা সেই নিয়েও প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। তো তার আগে দর্শক বন্ধুদের কাছে বলে রাখি যে আমি আবেদন করছি যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে আমি একটু আনন্দিত হব, উৎসাহিত হব। এবং যে বেল আইকনটি আপনারা প্রেস করবেন এবং অল অপশন বাটনটি চাপবেন যাতে আমার ভিডিও আপনারা সময় মতো পেয়ে যেতে পারেন। এবং দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করছি ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন। তো আসছি যে সোমবার দিন নাটকীয় ঘটনা ঘটে গেছে দিল্লিতে, যখন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে গেছিলেন। সেখানে 25টি দল, বিজেপি বিরোধী দল, তারা একজোট হয়ে তারা বৈঠক করেন এবং পরবর্তী কিছু কর্মসূচি তারা নিয়েছেন। এসআইআর বা আরো বেশ কিছু বিভিন্ন রাজ্যে ভোট নিয়ে যে সমস্ত অভিযোগগুলো উঠছে সেই সব বিষয় নিয়ে। তো সেই সময় তৃণমূলের যে সংসদের যে টিম, মানে তৃণমূলের যে লোকসভার যে 28 জন সাংসদ আছে তার মধ্যে দাবি করা হচ্ছে যে 20 জন সাংসদ তারা প্রথমে যে কাকলি ঘোষ দস্তিদার, যে শতাব্দী রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অসিত মাল, বাপি হালদার, জুন মালিয়া, জগদীশ চন্দ্র বাসনিয়া, কালীপদ সোরেন, অরূপ চক্রবর্তী, পার্থ ভৌমিক, শর্মিলা সরকার, এনারা গিয়ে বিজেপির যে মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে গিয়ে তারা বৈঠক করেন এবং সেই বৈঠকে শুভেন্দু অধিকারী হাজির হয়েছিলেন। তারপর তারা স্পিকার ওম বিড়লার কাছে চিঠি দিয়ে জানিয়েছেন, যারা গিয়েছে যে 20 জন সাংসদ সেখানে সই করেছেন এবং তারা দাবি করেছেন যে তারা আলাদা ব্লকে তারা বসতে চান, তারাই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, মানে আসল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বা তৃণমূলের অন্য সাংসদদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এই 20 জন তারা আলাদা ব্লকে বসতে চেয়েছেন এবং তারা তৃণমূল কংগ্রেস দাবি করে এনডিএ জোটের শরিক হতে চেয়েছেন। তো এইটা হওয়ার পরে স্বভাবতই প্রশ্ন উঠেছে যে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি আসল তৃণমূল না? তো এইসবগুলো হচ্ছে। তো শেষমেশে যেটা জানা গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, মালা রায়, মহুয়া মৈত্র, কীর্তি আজাদ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এই 8 জন। কারণ এখন তৃণমূলের 29 সাংসদের মধ্যে একটি আসন খালি, হাজি নুরুল ইসলাম যিনি বসিরহাট থেকে জিতেছিলেন তার প্রয়াণে আসনটি খালি রয়েছে। বাকি 28 জনের মধ্যে 20 জন, মানে 18 জন হলেই হয়ে যেত, 2/3 মেজরিটি লাগে, 18 বা 19 জন হলে। তো 20 জন তারা সই করে জানিয়েছেন, তারা দাবি করেছেন। এবং ওই বিজেপির যে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে বসে মিটিং টিটিং করে তারপরে তারা স্পিকারের কাছে তাদের চিঠি টিঠি জমা দিয়েছেন। শুভেন্দু অধিকারী সেই মিটিং এ ছিলেন। পরবর্তীকালে সন্ধ্যেবেলায় তারা আবার শতাব্দী রায়ের বাড়িতে বৈঠক করেছেন, মানে যে চা চক্র করেছিলেন সেখানেও নাকি শুভেন্দু অধিকারী এসেছিলেন। তো এই হলো ব্যাপার। এখন অনেকেই বলছেন যে এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল পার্টি, যেটা তৃণমূল কংগ্রেস, সেই পার্টির অধিকারী নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 98 সালে তৃণমূল কংগ্রেস দল তৈরি করেছিলেন এবং তারপর থেকে যে জোড়াফুল চিহ্নে তিনি নির্বাচনী লড়েন বা তৃণমূল তারপর থেকে এই 28 বছর সেই তৃণমূল কংগ্রেস এবং জোড়াফুল চিহ্নে লড়েছেন। তো এবার যেটা দেখা
দেখা যাচ্ছে, আমি কেন বলছি যে ঘোমটা খুলে খেলেছেন, কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যখন দল ভাঙেন তখন শোনা গিয়েছিল যে বিজেপির তরফ থেকে ফোন গিয়েছিল বিভিন্ন বিধায়কের কাছে, যে 58 জন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার জন্য স্পিকারকে চিঠি দিয়েছিলেন। সেই বিধায়কদের কাছে বিজেপির তরফে হচ্ছে ফোন গিয়েছিল, এবং সেই ফোনে নাকি অনেক কিছু শোনানো টানানো হয়েছে, যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বলা হচ্ছে আপনাদের মানে যেটা বিজেপি সম্পর্কে বলছেন অনেকে, যে ভয় এবং হচ্ছে প্রলোভন সবটা দেখানো হয়েছিল, ইডি সিবিআই এনআইএ এর সব কথাটা তো নাকি বলা হয়েছিল। তো এইসবে নাকি মিলিয়ে ঝুলিয়ে তারা আলটিমেটলি হচ্ছে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের হুইপ না মেনে তারা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ঠিক করেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হবেন, সেই হুইপটা অমান্য করে তারা ঋতব্রতকে হচ্ছে বিরোধী দলনেতা করার জন্য চিঠি দিয়েছিলেন। তো এবার বিরোধী পরিষদীয় দল ভাঙার পরে তৃণমূলের তার পরের দিন সংবাদপত্রে খবর হয়েছিল, একটু বহুল প্রচারিত সংবাদপত্রে, যে তৃণমূলের 18 জন সাংসদকে টার্গেট করা হচ্ছে লোকসভা, তাদের ভেঙে দিতে চায় বিজেপি, এবং সেখানে ভয় এবং হচ্ছে প্রলোভন দুটোই দেখানো হচ্ছে। তো যারা প্রলোভনে শিকার হয়ে দল ভেঙে অন্য শিবিরে আসতে পারে তারা আসবে বা বিদ্রোহী হতে পারে, আবার কেউ ভয়ে, যদি কারো ভয় থাকে ইডি সিবিআই এনআইএ এসব নিয়ে। তো সেই কথাটা সোমবার দিন এই তৃণমূলের এই সংসদীয় দল ভাঙার পরে হচ্ছে সৌগত রায় বলেছেন সংবাদ মাধ্যমকে, যে তার কাছেও ফোন এসেছিল এবং তিনি বলেছেন যে ওরা ভয় এবং হচ্ছে প্রলোভন দুটোই হচ্ছে দেখানোর চেষ্টা করে, কিন্তু আমি যাব না বলে দিয়েছি, এবং কে ফোন করেছিল সেটা সৌগত রায় আর বলেননি। তো এখন শোনা যায় অনেক সময় যে বিজেপি যখন অপারেশন লোটাস করে বিভিন্ন রাজ্যে তারা করেছে বিভিন্ন সময় এমপি ভাঙার জন্য বা এমএলএ ভাঙার জন্য, তখন হচ্ছে ইডি সিবিআই এনআইএ ভয়টায় দেখানো হয়, পাশাপাশি হচ্ছে অনেক অফার টফারও করা হয়, বড় লোপটপ দেখানো হয়, মোটা টাকার লোপটপ দেখানো হয়, এইসব নিয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ আছে যে বিজেপি এরকম অপারেশন লোটাস করে বহু সময় হচ্ছে লোকসভার সাংসদ এবং বিধানসভার বিধায়কদের ভেঙে সরকার প্রতিষ্ঠা করেছে, বা লোকসভার সাংসদ ভেঙে এনে নিজেকে শক্তিশালী করেছে। তো এবার এনডিএ সঙ্গে জোট হয়ে গেল, 20 জনের সাংসদের সমর্থন পাবে। তবে রাজ্যসভায় এখনো তেমন কোনো প্রভাব পড়েনি, তৃণমূলের যে 12 জন সাংসদ রয়েছে রাজ্যসভায়, তার মধ্যে সোমবার দিন সুখেন্দু শেখর রায় তিনি পদত্যাগ করছেন, এবং শোনা যাচ্ছে যে কোয়েল মল্লিক সদ্য যিনি এপ্রিল মাসে সাংসদ হয়েছেন তৃণমূলে, তিনিও পদত্যাগ করতে পারেন, কিন্তু বাকি 10 জনের ব্যাপারে যেটা জানা যাচ্ছে তারা তৃণমূলের সঙ্গেই আছেন। তো এখন যেটা হচ্ছে যে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় তার এই দলের নাম এবং প্রতীক রাখতে পারবেন কিনা এই নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে। কারণ আপনাদের বলে দিই যে 2022 সালের 27শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে 5 সদস্যের বেঞ্চ যখন শিবসেনা কে আসল শিবসেনা সেই নিয়ে মামলা চলছিল, মানে একনাথ শিন্দের শিবসেনা আসল না উদ্ধব ঠাকরের শিবসেনা আসল, কারণ আপনারা জানেন যে বালাসাহেব ঠাকরের যে শিবসেনা সেটা থেকে ভেঙে যে একনাথ শিন্দে বিধায়ক ভাঙিয়ে নিয়ে গেছিলেন এবং সাংসদদেরও ভেঙে দিয়েছিলেন, তারপর তারাই আসল শিবসেনা বলে নিজেদের দাবি করেন। তো সেই নিয়ে যখন মামলা হয় তখন এই 5 সদস্যের বেঞ্চ 2022 সালের সেপ্টেম্বর মাসে নির্বাচন কমিশনকে এটা দায়িত্ব দেয় যে কি আসল শিবসেনা সেটা ঠিক করার। পরবর্তীকালে নির্বাচন কমিশন হচ্ছে একনাথ শিন্দের শিবসেনাকেই তারা পার্টির নামটা শিবসেনা রাখতে পারেন, এবং তীরধনুক চিহ্নটা যেটা শিবসেনা ছিল সেটা তারা পান। উদ্ধব ঠাকরেকে পরে নাম চেঞ্জ করতে হয়েছে দলের, এবং প্রতীক চেঞ্জ করতে হয়েছে। একইভাবে 77 সালেও হয়েছিল, ইন্দিরা গান্ধী হেরে যাওয়ার পরে লোকসভায় তার 153 জন সাংসদের মধ্যে 76 জন দল ভেঙে বেরিয়ে গেছিলেন। দেবরাজ আর্স, ওয়াইবি চৌহান, দেবকান্ত বড়ুয়া, ব্রহ্মানন্দ রেড্ডি এরা সব ছিলেন। এবং তখন ইন্দিরা গান্ধী তার যে গাইবাছুর যে মানে অল ইন্ডিয়া যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং গাইবাছুর যে সিম্বল সে দুটোই হারান। তারপর তিনি কংগ্রেস করেন, মানে কংগ্রেস ইন্ডিয়া বলে দলের নাম দেন এবং হচ্ছে হাত চিহ্ন নেন। যেরকম ঘটনা আগেও ঘটেছে, 95 সালে এনটি রামারাও যখন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, তার জামাই চন্দ্রবাবু নাইডু বেশিরভাগ বিধায়ককে নিয়ে তিনি দল ভেঙে বেরিয়ে গিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, এবং তখনও হচ্ছে টিডিপি তেলুগু দেশম পার্টি এবং হচ্ছে সিম্বল তারা চন্দ্রবাবু নাইডু পেয়েছিলেন। তো একইভাবে 2023 সালে যখন এনসিপি মানে শরদ পাওয়ার যে এনসিপি তৈরি করেছিলেন, তার ভাইপো অজিত পাওয়ার যখন সেই এনসিপি ভেঙে দেন, তিনি এরকম লোকসভা সাংসদ এবং বিধানসভার বিধায়ক যে ভেঙে দিয়েছিলেন, তখনও কিন্তু হচ্ছে অজিত পাওয়ার কিন্তু শিবসেনা এনসিপির যে মূল যে ঘড়ি চিহ্ন সেই ঘড়ির প্রতীক কিন্তু পেয়ে গেছেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যদি এবার যদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা রয়েছেন 58 জন, এবং হচ্ছে সোমবার দিন ববি হাকিম আবার বিরোধী দলনেতা ঘরে গিয়েছিলেন, আবার জল্পনা শুরু হয়েছে যে ববি হাকিম আবার
ওই বিদ্রোহীদের দলে নাম লেখাবেন কিনা। তা ঋতব্রত বলেছেন আরো দুজন নাকি আছেন বাইরে, তারা সমর্থন করবেন, সঙ্গে ববি হাকিম হলে 61 জন হবে, এবং লোকসভাতে 20 জন অলরেডি তারা সই করে দাবি করেছেন যে তারা সই করে স্পিকারকে চিঠি দিয়েছেন। তো তাতে বিধানসভা এবং লোকসভা যদি যে দল ভেঙে যায় সেক্ষেত্রে তারা আসল তৃণমূল বলে দাবি করতে পারেন। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো তৃণমূল কংগ্রেস এই নাম তারা রাখতে পারবেন না, বা তিনি জোড়াফুল প্রতীকও রাখতে পারবেন না। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে রাস্তা হবে যে দলের নাম পরিবর্তন করা এবং প্রতীক নেওয়া নির্বাচন কমিশনের কাছ থেকে। কারণ মমতা যদি এই নাম এবং দলের নাম এবং প্রতীক রাখতে যায়, সেক্ষেত্রে এরা যারা বিদ্রোহীরা যারা ভেঙে বেরিয়ে গেছেন তারা আপত্তি করতে পারেন, এবং পরবর্তীকালে নির্বাচন কমিশন তাদেরকে স্বীকৃতি দিল যে বেশিরভাগ সাংসদ এবং বিধায়ক যেহেতু ওদের সঙ্গে রয়েছে, তো তারাই আসল তৃণমূল এবং খাঁটি তৃণমূল। তো মমতা বন্দ্যোপাধ্যায় ভেজাল তৃণমূল বা খারাপ তৃণমূলে পরিগণিত হবে। আমি জানি না যে এই যারা সাংসদরা বেরিয়ে গেলেন তাদের 3 বছর বাদে, তাদের 3 বছর এখনো মেয়াদ রয়েছে, 3 বছর পরে তারা এনডিএ জোট হিসাবে বাংলায় লড়াই করবেন কিনা, বিজেপি তাদেরকে এতগুলো আসন ছাড়বে কিনা, নাকি তারা সরাসরি বিজেপিতে ভিড়ে যাবেন, বিজেপিতে ভিড়ে গিয়ে টিকিট নেবেন, সেসব কি ডিল হয়েছে আমি জানি না, বা আদৌ ডিল হয়েছে কিনা জানি না। অনেকেই এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলছেন, কারণ যারা বেরিয়েছেন, দেখুন বেরোলে দল ছাড়লে, দল ভেঙে বেরিয়ে গেলে একটা কারণ তো দেখাতে হয়। আমি কিসের জন্য বেরিয়েছি সেটা তো আমি বাইরে বলবো না, আমি বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এসব হুইপ টুইপ এসব আমি সহ্য করতে পারছিলাম না, সে কি বলে আমাদের একেবারেই সম্মান দিত না, অমুক তমুক। ওই দলে স্লোগান তৈরি করা হয়েছিল, স্লোগান করা হয়েছিল যে অভিষেক হটাও, তৃণমূল বাঁচাও। তো এইসব জানি না 21 সালে যখন দল খুব সংকটে, 19 সালে লোকসভা ফল খারাপ হওয়ার পরে যখন দল সংকটে 21-এ ক্ষমতায় ফিরবে কিনা, এই নিয়ে এখন আজকের এই সাংসদ বিধায়করা যারা এখন বলছেন যে আমরাই আসল তৃণমূল, তাদের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন হয়েছিল যে দল 21-এ ক্ষমতায় আসতে পারবে কিনা। বিজেপি স্লোগান দিচ্ছে 19-এ হাফ 21-এ সাফ। তো তারা তখন যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের সঙ্গে, প্রশান্ত কিশোরের সঙ্গে যে যোগাযোগ করে তাদের পরামর্শদাতা হিসাবে রাখেন, এবং 21 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচুর খেটেছিলেন নির্বাচনে, দিয়ে দলকে ভালো ফল করিয়ে আবার জিতিয়ে দিচ্ছিলেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সাংসদ এবং এই বিধায়কদের কাছে খুব ভালো লড়াকু নেতা ছিলেন। 24 সালে যখন 29টা আসন লোকসভায় যেতে, এই যারা আজকের 20 জন বেরিয়েছেন তাদের মধ্যে অনেকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতার সঙ্গে বসে ক্যান্ডিডেট হিসাবে তিনি স্থির করেছিলেন, তখন তাদের প্রার্থী করা হয়েছিল, তারা জিতে এসছেন, মমতা অভিষেক তাদের হয়ে প্রচার করেছেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো নেতা ছিলেন। কিন্তু দল যেই ক্ষমতা থেকে চলে গেছে, হেরে গেছে, এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের চক্ষুশূল হয়ে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় খারাপ, সুতরাং দল ছেড়ে বেরোতে হবে। আসলে আমার কি লক্ষ্য সেটা তারা সামনে বলবেন না, জানি না পরবর্তীকালে 3 বছর বাদে তারা কিভাবে ভোটে লড়বেন, নিজেরা তৃণমূল কংগ্রেস হিসাবে ভোটে লড়বেন কিনা, বিজেপি শরিক দল হিসাবে ভোটে লড়বেন কিনা, নাকি সবাই বিজেপিতে ঢুকে যাবেন, যদি বিজেপি তাদের টিকিট এনশিওর করে, বিজেপি তাদের টিকিট এনশিওর করবে কিনা সবাই, এসব নিয়ে নানান প্রশ্ন রয়েছে। সেসব প্রশ্নের জন্য আমরা এক্ষুনি তার উত্তর পাচ্ছি না, সময়টা সবকিছু বলবে, তার জন্য অপেক্ষা করতে হবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।